আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। শোনা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে। আজকে আমরা কলাম বেস প্লেট সম্পর্কে একটু দেখব এবং বেস প্লেটের ডিজাইন প্রসিডিওর আছে, একটা এসডি মেথড এবং একটা এলআরএফডি মেথড। ওইটার উপর দুইটা অঙ্ক আছে। এসডি মেথডের অঙ্কটা আমি দেখাই দিব, এলআরএফডি মেথডের অঙ্কটা করে দেয়া আছে, আপনারা একটু পরে দেখবেন এবং ওই অঙ্কটা করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। ওইটা হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট, অলরেডি আমি ওইটা গুগল ক্লাসরুমে ক্রিয়েট করে রাখছি। আপনার ক্লাসরুমে যদি ঢুকেন তাহলে দেখতে পাবেন ওইটা দেয়া আছে। সময় দেয়া আছে কয়েকদিন, আপনারা সময় পাবেন, সময়ের ভিতরে জমা দিয়ে দিবেন। তাহলে আপনাদের দুইটা অ্যাসাইনমেন্ট অর কুইজ টাইপের ছিল যে সাবমিশন করতে হয়, যেটাতে 20 মার্কস থাকে। একটা আপনারা আগেই দিয়েছেন, সেটা হচ্ছে ইফেক্টিভ কলামের ইফেক্টিভ হাইট নির্ণয়ের জন্য যে কোফিশিয়েন্ট, ওইটার উপর একটা অঙ্ক দেয়া ছিল, ওইটা করে দিয়েছেন। আর এটা হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট হবে। ওকে, যদি সম্ভব হয় আমি আজকে ক্লাসটা যদি একটু বেশি সময় নেওয়া সম্ভব হয় তাহলে আজকেও আমি কোর্স শেষ করে দিতে পারি। মানে এইটার কলাম বেস প্লেট ডিজাইনের পরে শুধুমাত্র ইয়ের উপর ইন্ট্রোডাকশন টু ব্রিজ একটা পার্ট আছে এই কোর্সের, ওইখানে কিছু জিনিস আমি আপনাদের দেখাবো স্টিল ব্রিজের উপর। তাহলে এই কোর্সটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এটা স্যার, হচ্ছে আপনি কন্টিনিউ করতে থাকেন স্যার। ওই যে অলিউড স্যারের ক্লাস যদি মানে ওইটা গত ক্লাসে শেষ হয়ে গেছে, তো যদি হ্যাঁ আজকে হ্যাঁ না নেয় তাহলে স্যার আপনি হ্যাঁ, কন্টিনিউ করতে থাকেন স্যার। আচ্ছা ওকে, গুড গুড, জি স্যার। তাহলে আমি আজকে শেষ করে দিতে পারবো। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে হচ্ছে কলাম বেস। কলাম বেসে আসি। আমরা জানি কলামের আরসিসি কলামের ক্ষেত্রে যেটা হয় যে ফুটিং এর মাধ্যমে আমরা কলামের লোডটাকে গ্রাউন্ডে ডিস্ট্রিবিউশন করে দেই। এখন স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে, স্টিলের কলামের ক্ষেত্রেও সেম আরসিসি ফুটিং ইউজ করা হয়, বাট স্টিলের কলাম এবং আরসিসি ফুটিং এর জয়েন্টের মধ্যে একটা প্লেট দেয়া হয়। প্লেটের এরিয়াটা জেনারেলি 1/3 অফ ফুটিং এরিয়া হয়। ফুটিং এর যে এরিয়াটা থাকে সেটার 1/3 এরিয়া থাকে প্লেটের এরিয়া। এটা আমরা অঙ্ক করার সময় দেখব। এখন ওই কলাম বেস প্লেট ডিজাইনটা কিভাবে করা লাগে ওইটা আমরা দেখব। শুরুতে কিছু থিওরি আছে। দ্য বেস অফ এ কলাম which is supported by a concrete footing must have a bearing plate large enough to distribute the load over an area sufficient to preclude excessive bearing stress. এরিয়াটা মানে কলামের বেস প্লেটের এরিয়াটা এরকম হবে যে কলামের লোডটাকে ফুটিং এর লোডে মানে সে যাতে সাকসেসফুলি ট্রান্সফার করে দিতে পারে। স্টিলের কলামটাকে সরাসরি ফুটিং এর উপর সেট করা যায় না। এটার নিচে যদি আমরা একটা প্লেট দিয়ে দিই তাহলে সেটা ফুটিং এর মধ্যে দিয়ে লোডটাকে ইকুয়ালি এবং সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে। সো এরিয়াটা এবং থিকনেসটা কত হবে সেটাই আমরা অঙ্ক করে ডিজাইন করব। একটা কলাম ডিজাইনের ক্ষেত্রে বেস কলামের স্টিল স্ট্রাকচারের কলামের ক্ষেত্রে কি কি থাকে সেটা এখানে দেয়া আছে। কলাম বেস প্লেট, এই যে বেস প্লেট, কনক্রিটের ফুটিং, অ্যাঙ্কর রডস, এই যে এটা হচ্ছে অ্যাঙ্করিংটা, তারপরে গ্রাউটিং। কলামের প্লেট এবং ফুটিং এর মাঝে একটা গ্যাপ থেকে যায় বোল্টের নিচের অংশের জন্য। ওই যে গ্যাপটা ওইটাকে গ্রাউটিং দিয়ে, হাই স্ট্রেংথের গ্রাউটিং দিয়ে ইয়ে করে সিল করে দেওয়া হয়। সেটা এখানে দেওয়া আছে। এই যে আরেকটা ছবি, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে বেস প্লেট, তারপরে হচ্ছে এটা হচ্ছে সেই অ্যাঙ্কর বোল্ট। মিনিমাম 4টা অ্যাঙ্কর বোল্ট ইউজ করা হয়। আর এটা হচ্ছে নন শ্রিঙ্কিং গ্রাউট। এই যে এই জায়গাটা এটা গ্রাউটিং করে দেওয়া হচ্ছে, কারণ দেখেন যে বোল্টের নিচের অংশ এই জায়গাতেও নাট সেট করা আছে। সো এইখানে একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপটাকে সিল করার জন্য হাই স্ট্রেংথের নন শ্রিঙ্কিং গ্রাউট ইউজ করা হয়। এখানে বিভিন্ন টাইপের কলাম সেকশনের জন্য ইয়েটা দেয়া আছে। এটা হচ্ছে একটা টিপিক্যাল সেকশন যেটা সবসময় ইউজ করা হয়, আই সেকশন, হোয়াইট ফ্লেঞ্জ সেকশন। তারপরে এটা হচ্ছে একটা বক্স কলাম, বক্স টাইপের স্কোয়ার বক্স টাইপের কলাম স্টিলের। এটা হচ্ছে রাউন্ড টাইপের কলাম। এখানে আবার একটা সেকশন দেয়া আছে, ওই যে একটু আগে যে ছবিটা দেখলাম কলাম বেস প্লেটের, এটা সেকশন দেয়া আছে কিভাবে অ্যাঙ্করিং, বোল্টিং, গ্রাউটিং সবকিছু করা হয় এই সেকশনে দেখানো আছে। কিছু প্র্যাকটিক্যাল ডিজাইন কনসিডারেশন এখানে লেখা আছে, সেগুলো হচ্ছে বেস প্লেট will usually be flame cut or sewn from S275 355 plate. এটা হচ্ছে প্লেট ম্যাটেরিয়াল। Most plates have a sufficient
sufficiently flat bearing surface without machine or cold pressing. The main function of the weld is to hold the column shaft securely in position on the base plate and to ensure the column is stable in any temporary condition. কলামের সাথে স্টিল স্ট্রাকচারে স্টিলের কলামটার সাথে প্লেটটাকে ওয়েল্ডিং করে জোড়া লাগানো হয়। এই যে সাইনটা দেখানো আছে এখানে, এটা হচ্ছে ওয়েল্ডিং এর সাইন। এই যে এটা ওয়েল্ডিং করে প্লেটের সাথে কলামের জোড়াটা লাগানো হয়, অনেকটা এন্ড প্লেট যেইভাবে আমরা দেখেছিলাম যে এন্ড প্লেট যেভাবে কানেক্ট করা হয় ওয়েল্ডিং করে সেইভাবে, আর প্লেটটাকে ফুটিং এর সাথে কানেক্ট করা হচ্ছে বোল্ট দিয়ে। Fillet welds are generally provided 6 mm 8 mm leg length, usually along the outside of the flanges and for a short distance either side of the wedge. 6 mm এবং 8 mm leg length এর ওয়েল্ডিং ইউজ করা হয়। তারপরে হচ্ছে the embedded length of the holding down bolt in the concrete will usually be in the region of 16 to 18 bolt diameter. বোল্টের যে লেংথটা থাকে যতটুকু ভিতরে যায় সেটা হচ্ছে বোল্টের ডায়ামিটারে 16 to 18 টাইমস থাকে। আর থ্রেড লেংথ, থ্রেড কাটা যে থাকে বোল্টের, সেই থ্রেড লেংথ মাস্ট allow for tolerance and should be 100 mm plus the bolt diameter. বোল্টের ডায়ামিটারের সাথে 100 mm প্লাস করলে যেই লেংথটা আসে সেটা হচ্ছে থ্রেডেড লেংথ থাকবে। Holding down bolts are usually property class 8.8. আচ্ছা, M20 bolts are often used. M20 bolts material properties এর যে বোল্টগুলো এগুলো ইউজ করা হয়। Although M24 bolts are recommended for bases up to 50 mm thick. যদি প্লেট 50 mm thick পর্যন্ত হয় তাহলে M24, এবং 50 mm এর উপরে যদি চলে যায় তাহলে M36 বোল্ট। এই তিন টাইপের বোল্ট ম্যাটেরিয়ালস আছে, একটা হচ্ছে M20 জেনারেল পারপাসের জন্য, আর যদি 50 mm পর্যন্ত থিকনেস হয় M24, 50 mm এর উপরে চলে গেলে M36 ইউজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে মেইন দুইটা ইকুয়েশন অঙ্ক করার জন্য, একটা হচ্ছে এসডি এর জন্য বেসিক ইকুয়েশন এইটা, FP = 0.35 F prime C √A2 divided by A1, আর LRFD মেথডের জন্য PP = 0.85 F prime C A1 √A2 by A1। কোনটা কি এখানে নিচে দেখেন লেখা আছে, FP = allowable bearing stress, F prime C = concrete compressive strength, A1 = base plate area, A2 হচ্ছে area supporting base plate that is geometrically similar, মানে হচ্ছে A2 টা হচ্ছে ফুটিং এর এরিয়া, জিওমেট্রিক্যালি সিমিলার মানে হচ্ছে যে আমাদের বেস প্লেটটা যদি রেক্টেঙ্গুলার হয় ফুটিংটাও রেক্টেঙ্গুলার, অথবা অল্টারনেটিভলি বলতে গেলে ফুটিংটা যদি রেক্টেঙ্গুলার হয় বেস প্লেটটাও রেক্টেঙ্গুলার, এটাই হচ্ছে জিওমেট্রিক্যালি সিমিলার কথাটার মানে। আর phi c হচ্ছে 0.85 ফর কম্প্রেশন, আর পিপি হচ্ছে আলটিমেট ক্যাপাসিটি অফ দ্য কনক্রিট ইন বিয়ারিং। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমরা ডিজাইন করার ক্ষেত্রে বেস প্লেটের থিকনেস বের করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আউটার প্রজেকশন অফ বেস প্লেট। আউটার প্রজেকশনটা কোন অংশটুকু, যদি আমরা এখানের এই ছবিটা দেখি, আমি আবার এই 3D ছবিতে নিয়ে আসলাম আপনাদের, দেখেন এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে প্লেট, নিচের এটা হচ্ছে প্লেট লাগানো, তাহলে আউটার প্রজেকশন অথবা ভিজিবল প্রজেক্টেড প্লেট এরিয়া কতটুকু, এই যে এই অংশটুকু, যেই অংশটুকু কলামের অংশের এরিয়ার অংশটুকু বাদ দিয়ে যতটুকু আউটার সারফেসে দেখা যাচ্ছে প্লেটের সেটাই হচ্ছে প্রজেক্টেড প্লেট এরিয়া। এই কলামের ক্ষেত্রে এই যে এই অংশটুকু, এই যে এখানে বের হয়ে আসছে যে অংশটুকু, এগুলা হচ্ছে প্রজেক্টেড প্লেট এরিয়া। আবার আই শেপড ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের ক্ষেত্রে দেখেন এখানে ওয়েব থেকে এই ডিসটেন্স, আবার ফ্লেঞ্জ থেকে এই ডিসটেন্স, এই যে যতটুকু বাইরে প্রজেক্টেড দেখা যাচ্ছে এইটা হচ্ছে প্রজেক্টেড প্লেট এরিয়া। খুব সিম্পলি বলতে গেলে কাপ এবং প্লেট, আমরা যে চা খাই কাপে, কাপ প্লেটের কাপটা সে প্লেটের উপর সেট করার পরে প্লেটের বাইরের যে অংশটুকু যতটুকু অংশ দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রজেক্টেড এরিয়া। এখন এটা হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা এটা ধরে নেই প্রজেক্টেড এরিয়া, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে যেটা করতে হয় প্রজেক্টেড এরিয়াটা একেবারে ক্লিয়ার ডিসটেন্স যতটুকু এতটুকু না ধরে একটু কলামের শেফটের একটু ভিতর থেকে ধরতে হয়। এই কথাটা এখানে লেখা আছে, the portion of the plate which project from the column shaft act as cantilever beams. এই অংশটুকু একটা ক্যান্টিলিভার বিম হিসেবে কাজ করে। আমরা যদি এটা কল্পনা করি, এই যে এই অংশটুকু, এখানে যা অংশটুকু আছে কলামের শেফট থেকে জোড়াটা যদি শুরু হয় তাহলে এই আউটার প্রজেক্টেড এরিয়াটুকু একটা ক্যান্টিলিভার বিম হিসেবে কাজ করে। আবার নিচে যদি দেখি, এখান থেকে এই অংশটুকু ক্যান্টিলিভার হিসেবে কাজ করে, কিসের এগেইনস্টে, ফুটিং এর আপওয়ার্ড প্রেসারের এগেইনস্টে ক্যান্টিলিভার হিসেবে কাজ করে।
Since the section of zero shear and consequently the maximum moment in the bearing plates are inside the area of contact between column shaft and plate, the length of the projected cantilevered portions are usually assumed to be longer than the actual projection of the plate. প্রজেক্টেড প্লেটের লেংথটুকু জেনারেলি যতটুকু দেখা যায় এইটার থেকে একটু বেশি ধরে নিতে হয়। এই যে নীল কালারের যে দাগটা দেখানো আছে এটা হচ্ছে যেটা দেখা যায় আপাত দৃষ্টিতে প্রজেক্টেড অংশ এতটুকু, কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রজেক্টেড অংশ ধরবো এইখান থেকে শুরু করে এই সেন্টার পর্যন্ত। এটা হচ্ছে কিন্তু কলাম যে প্লেট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটার থিকনেস, এই অংশ এটা হচ্ছে তার থিকনেস। ওকে, এখন থিকনেসের যে সেন্টারটা আছে এই যে ডটেড লাইন দিয়ে দেয়া আছে, এই ডটেড লাইন পর্যন্ত প্লেটের প্রজেক্টেড এরিয়া ধরে নিতে হবে। তো সেটা কেন ধরে নেওয়া হয়, ওই যে বলছিলাম যে ফুটিং এর আপওয়ার্ড প্রেসারের কারণে এই অংশের মধ্যে এক ধরনের মোমেন্ট ডেভেলপ করে এই অংশের মাধ্যমে, এবং এই মোমেন্টটা ম্যাক্সিমাম থাকে এই প্লেটের সাথে কলামের শেফটের যে জোড়াটা, ঠিক এই যে ডটেড লাইনটা এখানে দেয়া আছে ঠিক মিডলে, এই ডটেড লাইনের মধ্যে প্লেট এবং ডটেড লাইনের যে জোড়াটা যে জায়গায় হচ্ছে এই জায়গায় ম্যাক্সিমাম থাকে। সো আমরা যখন প্রজেক্টেড লেংথটা নিব ক্যালকুলেট করব ডিজাইন করার ক্ষেত্রে, তখন সেটা আমরা ক্লিয়ার ডিস্টেন্সটা না ধরে একটু ভিতরে ধরব। এখন আমরা যদি সেটা ধরতে যাই তাহলে আমাদের কতটুকু ভিতরে বা কলামের বেস কতটুকু বা উইডথ কতটুকু নিব এইটা জানা থাকতে হবে। সেটা এখানে দেয়া আছে দেখেন, যদি কলামের উইডথ, এটা হচ্ছে স্কয়ার কলামের ক্ষেত্রে উইডথ বি হয়, একটা ফেজ বি হয়, তাহলে আমরা যদি এই প্রজেক্টেড এরিয়া বের করতে চাইতাম তাহলে কি করতে পারতাম, টোটাল যে লেংথ আছে এই টোটাল লেংথ থেকে এই বি অংশটুকু বাদ দিতাম, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে এখান থেকে এতটুকু অংশ এবং এখান থেকে এতটুকু অংশ পেয়ে যেতাম। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে যেটা করতে হবে, এই যে টোটাল লেংথ আছে এখান থেকে এতটুকু কলাম বেস প্লেটের লেংথ এখান থেকে এতটুকু, এইটা থেকে আমরা যখন কলামের উইডথটা বাদ দিব সেটা বি এর বদলে হবে 0.95 বি। দ্যাট মিনস এইখান থেকে এতটুকু আমরা টোটাল বি বাদ না দিয়ে 95% অফ বি যতটুকু আসে সেটা বাদ দিব। বাদ দিলে যা আসবে এইখান থেকে এতটুকু পাবো এবং এইখান থেকে এতটুকু পাবো, এই টোটাল লেংথটা পাই। সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে দিলে একটা অংশের লেংথ পেয়ে যাব। এটা ছিল হচ্ছে স্কোয়ার শেপ কলামের ক্ষেত্রে। যদি রাউন্ড কলাম হয় সেই ক্ষেত্রে দেখেন ডি যদি তার ডায়ামিটার হয় ফুল ডায়ামিটার, তাহলে প্লেটের প্রজেক্টেড এরিয়া বের করার ক্ষেত্রে আমরা 0.8 টাইমস ডায়ামিটারটা নিব। একটু কম, একটু ভিতরের দিক থেকে আমরা প্রজেক্টেড লেংথটা কাউন্ট করা শুরু করি। আর যদি আই টাইপ সেকশন, যেটা এই যে এই টাইপের সেকশন হয়, আই টাইপ সেকশন, হোয়াইট ফ্লেঞ্জ সেকশন হয়, সেই ক্ষেত্রে দুই দিকের ডিস্টেন্সের ক্ষেত্রে দুই রকম। যেদিকে আমার ফ্লেঞ্জের ফেসটা দেয়া আছে সেই দিকে হচ্ছে 0.8 বিএফ উইথ অফ ফ্লেঞ্জ, আর যেদিকে তার ডেপথটা দেয়া আসে সেই দিকে হচ্ছে 0.95 ডি টোটাল ডেপথ যেটা আছে ওইটা। এটা হচ্ছে আমাদের যদি আমরা আই টাইপ ওয়াইড ফ্লেঞ্জ সেকশন এই টাইপের সেকশন ব্যবহার করি সেই ক্ষেত্রে। এখন অঙ্কটা যদি দেখি তাইলে আরেকটু ক্লিয়ার হবে, আমি অঙ্কতে চলে যাচ্ছি। এটা গেলোর্ডের বই, যেটা আমাদের রেফারেন্স বই, এটা 250 নাম্বার পেজে 416 নাম্বার এক্সাম্পল যেটা, সেটা ডিজাইন এ বেস প্লেট ফর এ কলাম উইথ 3260 কিপ লোড। আমাদের লোড হচ্ছে 3260 কিপ। The column is 16 inch into 16 inch square. কলামটা হচ্ছে 16 ইঞ্চ বাই 16 ইঞ্চ স্কয়ার কলাম, is supported on reinforced concrete footings for f prime 3 equal to 3000 psi. আমাদের কনক্রিটের যে ফুটিংটার উপর কলামটা বসবে, প্লেট সহ বসবে, প্লেটটা সেট হবে, সেই ফুটিং এর ডিজাইন স্ট্রেংথ ছিল 3000 psi। আর কলামের সাইজ হচ্ছে 16 বাই 16, আর লোড হচ্ছে 3260। এখন আমরা অঙ্কটা করে ফেলি, খুব ইজি অঙ্ক। assume that the area of the base plate for column is 1/3 the area of the footing। এই জিনিসটা আমরা শুরুতে assume করে নেই। এটা হচ্ছে a2 divided by a1 equal to 3, মানে হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে কলামের বেস প্লেটের এরিয়াটা হবে ফুটিং এর এরিয়ার 1/3 টাইমস। তাহলে আমরা a2 by a1 দ্যাট মিনস ফুটিং এর এরিয়া ডিভাইডেড বাই কলামের বেস প্লেটের এরিয়া যদি নেই তাহলে ইকুয়াল টু 3, এটা ধরে নিয়ে আমরা ডিজাইনটা শুরু করি, তাহলে কলাম বেস প্লেটের এরিয়াটা আমরা পেয়ে যাব। যেটা হচ্ছে আবার বলতেছি যে ফুটিং এর এরিয়া
এবং কলাম বেস প্লেটের এরিয়ার রেশিওটা হচ্ছে 3। এইটা ধরে নিয়ে আমরা ডিজাইনটা শুরু করলাম। তাহলে a2/a1 ইকুয়াল টু যদি 3 হয়, যে ইকুয়েশনটা একটু আগে দেখাইছিলাম এএসডি মেথডের জন্য, এই যে fp ইকুয়াল টু 0.35 f প্রাইম c a2/√a1, a2/a1 এর ইকুয়াল টু কত 3 দেয়া আছে, এইটা ইকুয়াল টু 3 লিখলাম, আর 0.35 f প্রাইম c কত 3000, এটা ক্যালকুলেশন করলে আসলো 1820 psi। এখন তাহলে রিকোয়ার্ড এরিয়া অফ দ্য বেস প্লেট আমরা বের করতে পারি a1 ইকুয়াল টু p ডিভাইডেড বাই fp। এটা কোন ইকুয়েশন? এটা হচ্ছে স্ট্রেসের ইকুয়েশন। ওই যে অ্যালাউয়েবল স্ট্রেস ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই না? স্ট্রেসের যে ইকুয়েশন, বেসিক ইকুয়েশন হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আমরা স্ট্রেসটা পেলাম কত? fp ইকুয়াল টু 1820 psi। এটাকে 1.82 করে নিলাম, মানে 1000 দিয়ে ডিভাইড করে আমরা কেএসআই তে নিয়ে গেলাম। সেটাই এই যে দেখেন fp ইকুয়াল টু 1.82 লেখা আছে, আর p হচ্ছে 3260, এই যে ডিজাইন লোড, এটা এই কোশ্চেনে দেয়া আছে, আসলো। তাহলে a1 ইকুয়াল টু কত আসলো? 1800 ইঞ্চি স্কয়ার। তাহলে আমাদের যদি 1800 ইঞ্চি স্কয়ার হয়, ইউজ এফ 45 ইঞ্চ ইন্টু 45 ইঞ্চ প্লেট যদি নেই, হুইচ গিভস এরিয়া ইকুয়াল টু 2025 ইঞ্চি স্কয়ার। আমরা 43 ইন্টু 43 লাস্ট, মানে একেবারে সিমিলার যদি রাখি 1800-র কাছাকাছি, তাহলে 43 ইন্টু 43 নিতে পারি, বাট 43 ইন্টু 43 নিলে কত আসতেছে? 1849 আসতেছে, কিন্তু সাইজটা একটু ইয়ে হিসেবে আসে না, মানে হচ্ছে ইউনিক কোনো সাইজ আসতেছে না, এই জন্য 2 ইঞ্চি করে বাড়তি দুই দিকে নিয়ে 45 ইন্টু 45 আমরা নিলাম। সেই ক্ষেত্রে আমাদের টোটাল এরিয়া আসলো প্লেটের 2025 ইঞ্চি স্কয়ার। তাহলে দেখেন আমরা প্লেটের এরিয়া পেয়ে গেলাম। এই হচ্ছে কলাম আমাদের 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কলাম। এই যে প্লেটটা, এই প্লেটের এইদিকে 45, ওদিকে 45, এটা পেলাম। এখন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, প্লেটের থিকনেসটা আমরা বের করব। প্লেটের থিকনেস বের করার শুরুতে যেটা করতে হবে, the plate projection for the 16 inch into 16 inch column is 45 minus 0.95 into 16। এই যে এই কথাটা আমি ওই যে প্লেটের প্রজেক্টেড এরিয়া বের করার ক্ষেত্রে একটু আগে যে বলছি সেটাই। দেখেন হচ্ছে আমাদের কলামের প্লেটের এক সাইডের লেংথ কতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে 45 ইঞ্চ, তাই না? এই যে এটা হচ্ছে 45 ইঞ্চ। তাহলে আর আমাদের কলামের এই সাইডটা কত আছে? 16 ইঞ্চ, কোশ্চেনে দেয়া আছে এই যে 16 ইঞ্চ। তাহলে আমরা বের করব কোন অংশটুকু? প্লেটের প্রজেক্টেড অংশ যেটা, সেটা হচ্ছে এই যে প্রজেক্টেড অংশ এইদিকে, এবং ওই পাশটা যেটা আছে সেটা প্লেটের প্রজেক্টেড এরিয়া। এইটা বের করতে যে আমাদের কি করতে হবে? ফার্স্টে বেস প্লেটের যে এরিয়াটা আসলো, সেই এরিয়া থেকে এই এরিয়া, এটা হচ্ছে আমাদের এরিয়া, এটা সরি, এটা হচ্ছে আমাদের লেংথ এক সাইডের 45 লিখলাম, মাইনাস 0.95 ইন্টু 16। কলামের এই উইডথটা কত ছিল? 16। এটাকে আমরা 0.95 দিয়ে গুণ করব, এই যে এখানে 0.95 বি এখানে বলা ছিল, সেই 0.95 বি, বি হচ্ছে 16। এটা লিখলাম, লিখলে যেটা হলো যে প্লেটের এই অংশটুকু এবং এই অংশটুকু দুই পাশটাই চলে আসলো। এখন এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে একটা পাশ, একটা সাইড আমরা পেয়ে যাব। এটা 2 দিয়ে ভাগ করলাম, সেটা হলো 14.9 ইঞ্চ। তাহলে আমাদের প্রজেক্টেড প্লেট এরিয়া এইখান থেকে এই এতটুকু, এই অংশটুকু হচ্ছে 14.9 ইঞ্চ। এবং এটা আমরা কোত্থেকে নিছি? এই যে রেড মার্কিংটা করা আছে এই ছবিতে, এই সেন্টার থেকে কলামের যে শ্যাফট যেটা আছে, শ্যাফটের সেন্টার থেকে প্লেটের এন্ড পর্যন্ত এই অংশটুকু, এই অঙ্কের ক্ষেত্রে পেলাম 14.9 ইঞ্চ। ওকে, এখন আমরা যেটা করব যে এই অংশের মধ্যে এই ফুটিং এর আপওয়ার্ড প্রেসারের কারণে একটা মোমেন্ট ডেভেলপ করতেছে, সেই মোমেন্টটা ক্যালকুলেট করব। দেয়ারফর মোমেন্ট m ইকুয়াল টু fp ইন্টু 14.9 ইন্টু 0.5 ইন্টু 14.9। এখন দেখেন আমাদের এই কলামটাকে যদি আমরা উল্টো করে চিন্তা করি, এই কলামটা যেরকম আছে এটাকে যদি উল্টায় চিন্তা করি, তাহলে কি হবে? এটা হচ্ছে প্লেট, এটা হচ্ছে কলাম। এখন আমরা যদি এইভাবে কল্পনা করে দেখি, তাহলে হচ্ছে এই অংশটুকু হচ্ছে ক্যান্টিলিভারের মতো আছে, এবং এই অংশের উপর ফুটিং যেটা আছে, আরসিসি ফুটিং, সেটার একটা নেট আপওয়ার্ড প্রেসার কাজ করতেছে। এই কলামটাকে, অথবা আমি যদি এই কলামটা বলি, এই অংশটুকু বলি, এটাকে যদি উল্টে দেই, তাহলে এইরকম একটা ক্রস সেকশনের ফিগার আসবে। আর বেস প্লেটের দেখেন এই অংশটুকু হচ্ছে, এই যে অংশটুকু হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেস প্লেটের এই প্রজেক্টেড অংশ, এই অংশ। এখন এইটার উপর নিচ থেকে উপরের দিকে ফুটিং এর যে নেট আপওয়ার্ড প্রেসারটা কাজ করতেছে, এইটার কারণে
এই অংশে কতটুকু মোমেন্ট ডেভেলপ করতেছে সেটা হচ্ছে এটা, এই মোমেন্ট। দেয়ারফর m ইকুয়াল টু fp, fp টা স্ট্রেস 1.82, এই যে আপওয়ার্ড স্ট্রেস যেটা কাজ করতেছে, এই যে 1820 psi পেয়েছিলাম, এটাকে 1000 দিয়ে ভাগ করে 1.82 আসছে, ইনটু হচ্ছে 14.9, এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্ট্রেস কাজ করতেছে এই পুরা জায়গা জুড়ে। তাহলে এটাকে যদি একটা রেজাল্টেন্ট ফোর্সে পয়েন্ট লোডে আনতে চাই, তাহলে পুরা লেংথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আমরা ওই যে সলিড মেকানিক্সে করেছি, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কোনো লোড থাকে, এই যে নিচে একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা, এই যে এক্সাম্পলটা দেখেন, কোনো ক্যান্টিলিভারের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যদি লোড থাকে, এইটার রেজাল্টেন্ট লোড যদি আমরা বের করি এসএফডি বিএমটি ক্যালকুলেশন করার ক্ষেত্রে, রেজাল্টেন্ট লোডটা কি হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ ইনটু টোটাল লেংথ এল। সিমিলারলি এখানের মধ্যে যে আপওয়ার্ড স্ট্রেসটা কাজ করতেছে সেটা হচ্ছে এফপি, সেটা হচ্ছে 1.82 ইনটু এই টোটাল প্রজেক্টেড লেংথ আমরা পেয়েছি কত, 14.9। তাহলে এইটা হচ্ছে টোটাল ফোর্সটা। ওকে, এখন আমরা মোমেন্টটা ক্যালকুলেট করতেছি জয়েন্টে, কলামের শেফটের সাথে প্লেটের যে জয়েন্ট যেই জায়গাটাতে আছে ঠিক এই জায়গাতে জয়েন্ট, অথবা এইখানের যদি এই অংশটুকু দেখি, এই অংশ সোজা যদি নিয়ে আসি, ঠিক এই জায়গায় জয়েন্টটা কাজ করতেছে, তাহলে আমরা মোমেন্টটা এইখানে নিচ্ছি, এইখানে একটা মোমেন্ট ডেভেলপ হচ্ছে। ওকে, তো এই পয়েন্টে যদি মোমেন্ট নেই এবং এই ফোর্সের সাপেক্ষে মোমেন্ট নেই, তাহলে কি হবে, এইখান থেকে ডিস্টেন্সটা ওই ওই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের রেজাল্টেন্ট ফোর্স যেটা ছিল ঠিক মিড পয়েন্টে কাজ করতেছিল, এটা থেকে এটার ডিস্টেন্স সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে মোমেন্টটা চলে আসতেছে। তাহলে এই অংশটুকুই হচ্ছে আমাদের পরের অংশ, এতটুকু ছিল ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স, আর এতটুকু হচ্ছে ওই কলামের শেফট এবং প্লেটের যে জয়েন্ট, এই জয়েন্ট থেকে ফোর্সের ডিস্টেন্স 0.5 14.9, এটা হাফ ডিস্টেন্স দূরে কাজ করতেছে, টোটালটা হচ্ছে 14.9 ডিস্টেন্স, 14.9 ইন্টু 0.5, অর্ধেক পর্যন্ত, এই যে 0.5, এই অর্ধেক পর্যন্ত নেয়ার জন্য এটাকে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমাদের এটা হলো ফোর্স, এটা হলো ডিস্টেন্স, মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স আসলো, সেই এইটা 1.82 ইন্টু 111, এই পুরাটুকু হচ্ছে 111 এই অংশটুকু, তাহলে আসলো কত, 202। তাহলে দেখেন আমরা এই প্লেটের যে ক্যান্টিলিভার পোর্শনটা আছে, এই ক্যান্টিলিভার পোর্শনে ডেভেলপ করা ফুটিং এর আপওয়ার্ড প্রেসারের কারণে যে মোমেন্টটা ডেভেলপ হয়েছে, এইটা বের করেছি 202 কিপ ইঞ্চ। ওকে, সেটা কাজ করতেছে পার 1 ইঞ্চ অফ বেস প্লেট উইথ, বেস প্লেট উইথের প্রতি 1 ইঞ্চিতে এই মোমেন্টটা কাজ করতেছে। সেই 1 ইঞ্চিটা যদি ব্যাখ্যা করি, তাহলে মনে করেন আমরা এই 1 ইঞ্চিতে নিচে, এটা যদি 1 ইঞ্চি হয়, তাহলে প্রতি ইঞ্চিতে এই মোমেন্টটা কাজ করতেছে প্লেটের, সেটা এই পুরা জায়গা জুড়ে প্রতি ইঞ্চিতে এই মোমেন্টটা কাজ করছে 202 কিপ ইঞ্চ। ওকে, এখন হচ্ছে দি অ্যালায়েবল বেন্ডিং স্ট্রেস ফ্রম এআইএসসি কোড, এআইএসসি কোড থেকে অ্যালায়েবল বেন্ডিং স্ট্রেস প্লেটের যেটা, এটা আমরা নিতে পারি, সেটা কত হচ্ছে FB ইকুয়াল টু 0.75 FY, এটা হচ্ছে তার ইকুয়েশন, অ্যালায়েবল বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশন FB ইকুয়াল টু 0.75 FY, এটা হচ্ছে প্লেটের, আর প্লেটের ম্যাটেরিয়ালসটা হচ্ছে 36, FY টা হচ্ছে 36 আর 0.75 লিখলাম, আসলো 27 KSI, এই একটা ভ্যালু পেলাম। এখন আমরা আরেকটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে allowable bending stress oblique flexural stress due to bending moment from elastic flexure formula solid mechanics 1 এ আমরা একটা বিমের, যে কোনো বিমের ক্ষেত্রে, যে কোনো মেম্বারের ক্ষেত্রে ফ্লেক্সিওরের ক্ষেত্রে মানে বেন্ডিং মোমেন্টের কারণে তার মধ্যে যে ফ্লেক্সুরাল স্ট্রেস ডেভেলপ করতেছে সেইটার একটা ইকুয়েশন আমরা পড়েছি। সেই ইকুয়েশনটা হচ্ছে FB equal to MC divided by I। এখন এই FB-টা হচ্ছে তার allowable bending stress, M হচ্ছে তার মোমেন্ট, এই যে মোমেন্ট, এই মোমেন্ট, FB-টাও আমরা বের করেছি, এই যে 27 KSI, C-টা এবং I-টা কি, এখন ফার্স্টে হচ্ছে I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যে কোনো রেক্টেঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ইকুয়েশনটা কি BH3/12, B হচ্ছে তার উইথ আর H হচ্ছে তার হাইট। কোনো রেক্টেঙ্গুলার সেকশন ক্রস সেকশন যদি আমরা নেই, সেটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ক্যালকুলেশন করি, সেটার ইকুয়েশনটা হচ্ছে BH3/12, সেই BH3/12 এর B-টা কি, তার উইথ, আর H-টা হচ্ছে তার টোটাল হাইট। তো দেখেন এখানে I ইকুয়াল টু লেখা আছে
12 1/12 ইন্টু 1 ইন্টু টি কিউব। এখন এই আইটা কোন অংশের আই? এই যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, সেটা যে আইটা ক্যালকুলেশন করব, এটা কোন অংশের? এটা হচ্ছে এই যে প্লেটের প্রতি ইঞ্চির জন্য আমরা মোমেন্ট নিছি, যে প্রতি ইঞ্চি অংশ, এই অংশটুকুর ক্রস সেকশনটা যদি নেই, এই যে প্লেটের ওই প্রতি ইঞ্চি যদি এটা হয় এবং এটার ক্রস সেকশনটা আমরা যদি নেই, তাহলে এই ফেসটা আমরা দেখতে পাবো। মানে হচ্ছে আমরা সেকশনটা যদি এই দিক থেকে দেখি, প্লেটের সেকশনটা এই দিক থেকে দেখি 1 ইঞ্চি সেকশন, তাহলে এইরকম একটা ফেস দেখতে পারবো প্লেটে। সো এই ফেসের হাইটটা কত হলো? টি, যেটা আমরা এখনো জানি না, মানে প্লেটের ডেপথ যেটা, এটা এখনো জানি না। আর পাশটা কত হচ্ছে? 1 ইঞ্চ। আমরা এই যে মোমেন্টটা ক্যালকুলেশন করছিলাম প্রতি 1 ইঞ্চ উইথের জন্য। তাহলে আমাদের দেখেন মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ইকুয়েশনটা বলছিলাম যে আই ইকুয়াল টু বিএইচ কিউব বাই 12, সেটার বিটা কত? 1 ইঞ্চি। এই যে বি 1 ইঞ্চি আমরা লিখলাম। আর এইচটা কত? টি। টি এখনো আমরা জানি না, টিটা আমরা বের করব। টি প্লেটের থিকনেস টি, সেটা বের করব, সেটা লিখলাম এইচ ইকুয়াল টু টি, টি কিউব। তাহলে দেখেন এই পুরা ইকুয়েশনটা যদি আমরা দেখি, তাহলে সেটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, তাহলে হচ্ছে বি এইচ কিউব ডিভাইডেড বাই 12, এইখানে 1/12 লেখা আছে। এই যে আই ইকুয়াল টু বিএইচ কিউব বাই 12, সেই ইকুয়েশন থেকে এখানে লেখা হয়েছে 1/12 ইন্টু 1 প্লেটের উইথ ইন্টু থিকনেস টি। আর সি ইকুয়াল টু হচ্ছে টি/2, সেটা হচ্ছে যে যেই সেকশনটার জন্য আমরা ফ্লেক্সুরাল স্ট্রেসের ইকুয়েশনটা বসাইছি বা ফ্লেক্সুরাল স্ট্রেসটা বের করতেছি, সেই সেই সেকশনের সেন্টার লাইন যেটা আছে, নিউট্রাল এক্সিসের যে লাইনটা আছে, যেটা কিনা একেবারে সেন্টারে থাকে মিডলে, সেটা হচ্ছে সি। তো সেটা কিভাবে জানবো? যদি এটার হাইট যদি টি হয়, এইচটা যদি টি হয়, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে টি এইচ টি বাই 2, মানে হাফ ডিস্টেন্স। টিটা যদি টোটাল লেংথ হয়, তাহলে সিটা হবে অর্ধেক ডিস্টেন্স। সেই সি ইকুয়াল টু টি/2 এখানে বলা আছে। তাহলে আমরা দেখেন আই বাই সি যদি করি, আই ডিভাইডেড বাই সি, তাহলে এইভাবে আমরা লিখতে পারি আই ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 1/12 ইন্টু 1 ইন্টু টি কিউব ডিভাইডেড বাই টি/2। সি ইকুয়াল টু টি/2 এই যে এখানে আছে, আর আই ইকুয়াল টু হচ্ছে 1/12 1 ইন্টু টি কিউব। এখন এটারে যদি আমরা একটু সলভ করে নেই, তাহলে আসতেছে কত? টি স্কয়ার বাই 6। এই জিনিসটা সলভ করলে আসতেছে টি স্কয়ার বাই 6। আবার আই ডিভাইডেড বাই সি যেটা আছে, এইটা ইকুয়াল টু লিখতে পারি এম ডিভাইডেড বাই এফ বি। এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি আই ডিভাইডেড বাই সি ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এফ বি। এটাকে যদি সলভ করি, আই ডিভাইডেড বাই সি কে এইদিকে নিয়ে যাই, যদি একটু ক্যালকুলেশন করি, এবং এম ডিভাইডেড বাই এফ বি কে এইখানে নিয়ে আসলাম, তাহলে m ডিভাইডেড বাই এফ বি ইকুয়াল টু আবার আছে m ইকুয়াল টু কত? 202। এই যে 202, এখানে মোমেন্টটা বের করছি। আর এফ বি ইকুয়াল টু কত? 27। 27টা কই বের করছি? এই যে এখানে আছে 27 কেএসআই। এটা হচ্ছে 27, এটা হচ্ছে 202। তাহলে দেখেন এটা সলভ করলে আসলো 7.48। তাহলে আমরা টি স্কোয়ার বাই 6 ইকুয়াল টু 7.48 এটা লেখা যায়। এটা এখানে লেখা হয়েছে টি স্কোয়ার ইকুয়াল টু 7.48 ইন্টু 6, তাহলে টি ইকুয়াল টু 6.7, টি ইকুয়াল টু 6.7, তাহলে থিকনেসটা পেয়ে গেলাম। 6.7 এর বদলে আমরা এখানে লিখলাম 7 ইঞ্চ, রাউন্ড ফিগারে নিয়ে, আপার রাউন্ড ফিগারে নিয়ে গেলে 7 ইঞ্চ। তাহলে আমাদের প্লেটটা চলে আসলো 7 ইঞ্চ হচ্ছে তার হাইট, 45 একটা সাইড, 45 আরেকটা সাইড। তাহলে প্লেটের এরিয়াটা এবং থিকনেস বের হইলো এএসডি মেথডে। এই ছিল এই অঙ্কটা এএসডি মেথডে। এখন সেম অঙ্কটা দেখেন এলআরএফডি মেথডে করা আছে, ওই বইয়েরই অঙ্ক, পরের অঙ্কটা 416 টু 251 পেজে করা আছে। তেমন কিছু না, লোড যেটাকে, সেটাকে ফ্যাক্টরড লোড করা হয়েছে, 4506 কিপে নিয়ে যাওয়া হয়েছে। ডিজাইন এ বেস প্লেট ফর এ কলাম উইথ 4506 কিপ ফ্যাক্টরড লোড। দ্য কলামের সাইজ হচ্ছে 16x16 আর is supported on reinforced concrete footing f prime c equal to 3000 psi। এখন এই অঙ্কটা হবে এলআরএফডি মেথডে। পুরো অঙ্কটা এখানে করে দেয়া আছে। assume that the base plate এলআরএফডি মেথডের শুরুর যে ইকুয়েশনটা দেখাইছিলাম pp equal to 0.85 f prime c a1 root over a2 by a1, এই ক্ষেত্রেও আমরা a2 by a1 equal to 3 ধরে নিয়ে প্রসিডিওরটা শুরু করব। দেখেন এখানে সব করা আছে। তারপরে আসবে বেস প্লেটের এরিয়াটা আসবে a1 ইকুয়াল টু 1700 আসবে। এখানেও 45 ইন্টু 45 নিলাম আমরা, a ইকুয়াল টু 2025 ইঞ্চি স্কয়ার।
তারপরে হচ্ছে প্লেটের প্রজেকশন 16x16 এর জন্য আমরা ওই প্লেটের প্রজেক্টেড এরিয়া যেটা সেটা 14.9 ইঞ্চ এটা পেলাম। পাওয়ার পরে আমরা আবার ওই জায়গার ওই যে 1 ইঞ্চ জন্য বেস প্লেটের প্রজেক্টেড এরিয়া প্রতি ইঞ্চ উইডথের জন্য মোমেন্টটা নিচ্ছি m ইকুয়াল টু 4.417, বাকিটুকু হচ্ছে একই 14.9 ইন্টু 0.5 ইন্টু 14.9। আর এখানে যে স্ট্রেসটা আসবে এই যে 4.417 এটা আমি মার্কিং করে দিচ্ছি। এই যে 4.417টা আসছে দেখেন এই যে নিচে দেয়া আছে 0.85 f prime c root over a2 by a1, a2 by a1 হচ্ছে 3 আর 0.85 f prime c হচ্ছে 3000 into 0.85, এখান থেকে 4.417 আসলো। এখানে শুধু এই জায়গায় একটু চেঞ্জ হবে, the limiting moment is 5b mn equal to 5b mp equal to 5b zx fy. Zx for a rectangular section of the base plate of 1 inch width is 1 into t square by 4 and 5b equal to 0.9. Therefore, 0.9 into t square by 4 into 36 equal to 490 inch cube. T equal to এই ইকুয়েশনটাকে যদি সলভ করে নেই তাহলে t equal to 7.78 পেয়ে যাচ্ছে। এইটা ইকুয়াল টু এই এই 490 ইঞ্চ কিপ হচ্ছে এই মোমেন্টাম 490 কেবিন। এই অঙ্কটাকে আমি অ্যাসাইনমেন্ট আকারে ক্রিয়েট করে রাখছি, আপনারা একটু বুঝবেন, বুঝে অ্যাসাইনমেন্ট আকারে ওই অঙ্কটা করে জমা দিবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। এই দুইটা অঙ্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোথাও আমাকে নক করবেন বা জিজ্ঞেস করবেন, অথবা গুগল ক্লাসরুমেও আপনারা লিখে রাখতে পারেন যে এই অংশটুকু কিভাবে আসছে জানতে চাই। ওকে, তাহলে আমাদের বেস প্লেটের ডিজাইনের উপর যে ইয়েটা ছিল এটা শেষ হলো, এইখানটা শেষ হয়ে গেল। আমি এখন আরেকটা স্লাইড ওপেন করতেছি, সেটাতে অল্প কিছু জিনিস দেয়া আছে, তেমন কঠিন কিছু না। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু স্টিল ব্রিজেস। স্টিল ব্রিজ কি কি টাইপের হতে পারে এটার উপর কিছু তথ্য দেয়া আছে। এটা হচ্ছে লাস্ট পার্ট এই কোর্সে। স্টিল ব্রিজগুলো আমরা কেন ইউজ করি বা ইত্যাদি এখানে লেখা আছে। দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ স্ট্রাকচারাল স্টিল ওভার আদার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আর its strength and ductility. It has a higher strength to cost ratio in tension and a slightly lower strength to cost ratio in compression when compared with concrete. It has a higher strength to cost ratio in tension and slightly lower strength to cost ratio in compression. এটা খুব বেশি পরিমাণে টেনশন নিতে পারে এবং কিছুটা কম পরিমাণে হলেও মোটামুটি সিমিলার টু কনক্রিট কম্প্রেশন নিতে পারে। এবং কস্টের রেশিওটা যদি দেখি তাহলে হচ্ছে এটার যে টেনশনের তুলনায় এটার কস্ট রেশিওটা একটু হাইয়ার আর কম্প্রেশনের তুলনায় একটু কম। The stiffness to weight ratio of steel is much higher than that of concrete. The structural steel is an efficient and economical material in bridges and has been the natural solution for long span bridge since 1890. 1890 সাল থেকে আমাদের স্টিল স্ট্রাকচার বেসড ব্রিজ তৈরি করা হচ্ছে লঙ্গার স্প্যানের জন্য, আর সেই 1890 সাল থেকে। when the Firth of Forth cantilever bridge, the world's major steel bridge at that time was completed. এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম লার্জ স্কেলের ব্রিজ স্টিল স্ট্রাকচারে তৈরি, এটা স্কটল্যান্ডে। এই যে এলাকাটার কথা লেখা আছে এখানে ফার্থ অফ ফোর্থ, এই ফার্থ অফ ফোর্থ এরিয়াটা হচ্ছে স্কটল্যান্ডের একটা জায়গার নাম। আর এই ব্রিজটা হচ্ছে ফার্থ অফ ফোর্থ ক্যান্টিলিভার ব্রিজ বলা হয়। প্রথম লার্জ স্কেল কোন ব্রিজ 1890 সালে যেটা স্টিল স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। তারপরে হচ্ছে আমরা এই ব্রিজটা সম্পর্কে মোরলেস সবাই জানি, হাওড়া ব্রিজ যেটা। Steel is indeed suitable for most span ranges, but particularly for longer spans. Howrah Bridge also is to be looked at as an early classical steel bridge in India. This cantilever bridge was built in 1943, এটা 1943 সালে বানানো হয়। It is 97 meter high and 705 meter long, 705 মিটার লম্বা, 97 মিটার উঁচা। This engineering marvel is still serving the nation, deriding all the myths that people have about steel. এটা এখনো সাকসেসফুলি এত বছর পরেও এই ব্রিজটার মতো, এই যে ব্রিজ আছে সেটা 1890 হলে আপনার অলরেডি 130 ইয়ার্স হয়ে গেছে, 130 বছর কমপ্লিট হয়েছে। এবং এটাও সিমিলারলি কত বছর হলো, এটা 67 আর এইদিকে 87, অলমোস্ট 87 ইয়ার্স হয়ে গেছে এই ব্রিজের। এটা সাকসেসফুলি এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে।
The following are some of the advantages of steel bridges that have contributed to their popularity in Europe in many other developed countries. They could carry heavier loads over longer span with minimum dead weight, leading to smaller foundations. এইটার ডেড ওয়েট বা মানে ডেড লোড যেটা থাকে এইটা তুলনামূলকভাবে আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে স্টিল স্ট্রাকচারে কিন্তু সেলফ ওয়েটটা কম থাকে, বাট সেটা অনেক হেভিয়ার লোড নিতে পারে। সো এটা একটা তার অ্যাডভান্টেজ যে ইট কুড ক্যারি হেভিয়ার লোডস ওভার লঙ্গার স্প্যান, অনেক লম্বা স্প্যান দিয়ে ইউজ করা যায় এবং অনেক বেশি লোড নিতে পারে মিনিমাম ডেড ওয়েটের এগেনস্টে। স্টিল হ্যাজ দি অ্যাডভান্টেজেস হোয়ার স্পিড অফ কনস্ট্রাকশন ইজ ভাইটাল। দ্রুত কনস্ট্রাকশন করার ক্ষেত্রে স্টিলের একটা অ্যাডভান্টেজ আছে, as many elements can be prefabricated and erected at site. এটা কেন হয়, ওই যে স্টিলের বেশিরভাগ এলিমেন্ট গুলাই প্রিফেব্রিকেটেড থাকে, বানায় নিয়ে আসা হয় এবং সাইটে শুধু ইরেকশনের কাজটা সাইটে করা হয়। In urban environment with traffic congestion and limited working space, steel bridge can be constructed with minimum disruption of the community. যদি congested area থাকে সেখানে steel bridge construct করা যায়, এরিয়াকে খুব কম পরিমাণে ডিসরাপশন করে, কমিউনিটিকে কম ডিসরাপশন করে খুব ইজিলি স্টিল ব্রিজ নির্মাণ করা যায়। গ্রেটার এফিসিয়েন্সি দেন কনক্রিট স্ট্রাকচারস ইন ইনভেরিয়েবলি এজিপ্ট ইন রেজিস্টিং ল্যাটারাল ফোর্স। সবচেয়ে মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ল্যাটারাল ফোর্স যেগুলো আছে, আর্থকোয়েক, উইন্ড ফোর্স, আর্থকোয়েক ফোর্স, এগুলার ক্ষেত্রে কনক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে বেটার রেজিস্টিং ক্যাপাসিটি শো করে স্টিল স্ট্রাকচার বা স্টিলের ব্রিজ। The life of steel bridge is longer than that of concrete bridge. Concrete bridge থেকে steel bridge এর লাইফ স্প্যান অনেক বেশি থাকে। Due to shallow construction depth, steel bridges offer slender appearance, which make them aesthetically attractive. Generally এগুলো attractive, আপনারা দেখবেন স্টিল ব্রিজের ট্রাস এগুলা aesthetically খুব বিউটিফুল এবং attractive থাকে। The reduced depth also contributes to the reduced cost of embankment. Embankment এর খরচ এইটাতে কমে যায় যেহেতু এইটার ডেপথ, ফাউন্ডেশন ডেপথ তুলনামূলকভাবে আরসিসি স্ট্রাকচার বা আরসিসি ব্রিজের থেকে কম থাকে। All this frequently leads to low life cycle costs in steel bridges. এগুলা হচ্ছে কস্টিং এর ক্ষেত্রে অল যে ম্যাটার উপরে যেগুলো দেয়া আছে এই কারণগুলোর কারণেই স্টিল ব্রিজের কনস্ট্রাকশন কস্টিংটা অনেক কম থাকে। আর কি কি টাইপের ম্যাটেরিয়াল স্টিল ব্রিজে ইউজ করা হয়? কার্বন স্টিল, this is the cheapest steel available for structural users where stiffness is more important than strength. The American ASTM A36 most commonly used, যেখানে এই A36 কেই ব্রিটিশরা বলে গ্রেড 40, আর ইউরোপে বলা হয় 25 গ্রেড, 235 and 275 স্টিলস belong to this category. এগুলা হচ্ছে এই যে কার্বন স্টিলের ক্ষেত্রে চিপলি অ্যাভেলেবল যেগুলা, সেগুলা মানে এই টাইপের স্টিল ইউজ করা হয়, কার্বন স্টিল। আর এই যদি আমাদের স্টিফনেসটা স্ট্রেংথের থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে। আর হাই স্ট্রেংথ স্টিল ইউজ করা হয় কখন? দে ডিরাইভ দেয়ার হায়ার স্ট্রেংথ এন্ড আদার রিকোয়ার্ড প্রপার্টিজ ফ্রম দ্য এডিশন অফ অ্যালয়িং এলিমেন্টস। এটার সাথে কার্বনের সাথে ওই যে অ্যালয় হয়ে যায় যখন অন্য একটা ম্যাটেরিয়াল যখন ইউজ করা হয় এটার স্ট্রেংথ বাড়ানোর জন্য, তখন এটা হাই স্ট্রেংথ স্টিল হয়ে যায়। ব্রিটিশ গ্রেড 50, আমেরিকান ASTM A572 and Euronorm 155 grade 36 360 steels belong to this category. Another variety of steel in this category is produced with enhanced resistance to atmospheric corrosion. Atmospheric corrosion থেকে বাঁচানোর জন্য আরেকটা টাইপের আছে যেগুলা যে স্টিলটা ইউজ করা হয়, these are called weathering steels in Europe. এটাকে ইউরোপে weathering steel বলা হয়, atmospheric corrosion থেকে রক্ষা করার জন্য এটা ইউজ করা হয়। আর ইন আমেরিকা they conform as ASTM A588, আমেরিকাতে এটাকে বলা হয় ASTM A588 and have various trade names like Corten. আমেরিকার এগুলো ট্রেড নেম হচ্ছে কোর্টেন, যেখানে ইউরোপে এটাকে বলা হয় ওয়েদারিং স্টিল। আর হিট ট্রিটেড কার্বন স্টিল আছে আরো স্ট্রেংথ বাড়ানোর জন্য। দিস আর স্টিলস উইথ দ্য হাইয়েস্ট স্ট্রেংথ, দে ডিরাইভ দেয়ার এনহ্যান্সড স্ট্রেংথ from some form of heat treatment after rolling, namely normalization or quenching and tempering. এই বেসিক্যালি এই হাই স্ট্রেংথ স্টিলটা তৈরি করা হয় কিভাবে? ওই যে হাই টেম্পারেচার দেওয়া হয়, দেওয়ার পরে এটাকে শেপে এনে কুইকলি ঠান্ডা করে ফেলা হয়, তারপরে আবার হাই টেম্পারেচার আবার কুইকলি কোল ডাউন করা হয়, এইভাবে এইটাকে কুইঞ্চিং টেকনিক বলে। এইভাবে এই স্টিলের মধ্যে হাই স্ট্রেংথ ডেভেলপ করা হয়। এটা হচ্ছে মানে লাস্ট এবং সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্রেংথের যে স্টিলটা ব্রিজ কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ক্লাসিফিকেশন অফ ব্রিজ বেসড অন টাইপ অফ ট্রাফিক ক্যারিড। ব্রিজের ক্লাসিফিকেশনের প্রথম যে ক্যাটাগরি যেটা, এটা হচ্ছে ভেহিকেল কি কি টাইপের সে ক্যারি করতেছে এটার উপর। একটা হচ্ছে হাইওয়ে রোড ব্রিজ, নর্মাল টাইপের যে ভেহিকেল ইউজ করা হয় সেটা। এই যে এইগুলা হচ্ছে, এটা হচ্ছে হাইওয়ে ব্রিজ, এটা হাইওয়ে ব্রিজ। তারপরে এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, রেল ব্রিজ। রোড কাম রেল ব্রিজ, কিছু ব্রিজ আছে রোড কাম রেল হিসেবে ইউজ করা হয়, যে নিচে দেখা যাচ্ছে এখানে রোড ভেহিকেল চলার জন্য ব্যবস্থা আছে, আবার ট্রেন লাইনেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রোড কাম রেল ব্রিজ। ক্লাসিফিকেশন অফ ব্রিজ বেসড অন দি মেইন স্ট্রাকচারাল সিস্টেম। এখন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিজের ক্লাসিফিকেশন স্ট্রাকচারাল সিস্টেমের উপর বেস করে। Flexure or bending between vertical supports is the main structural action in this type. Girder bridge, প্রথমে হচ্ছে গার্ডার ব্রিজ। গার্ডার ব্রিজের ক্ষেত্রে হচ্ছে flexure or bending between vertical supports is the main structural action. এটার কোন স্ট্রাকচারাল অ্যাকশনের জন্য গার্ডার ব্রিজটা বেসিক্যালি ইউজ করা হয়? এটা হচ্ছে ফ্লেক্সুরাল টাইপের ফোর্স, যেটা বেন্ডিং অর ফ্লেক্সুরাল ফোর্স, দুই দিকে দুইটা সাপোর্ট, মাঝখানে গার্ডার থাকে, এর উপর যখন লোডটা দেওয়া হয় তখন এটা ব্যান্ড হয় বা ফ্লেক্সিওরাল ফোর্স ডেভেলপ করে। এটার জন্যই মেইনলি এগুলা ডিজাইন করা হয়। গার্ডার ব্রিজেস মে বি আইদার সলিড ওয়েব গার্ডার অর ট্রাস গার্ডার অর বক্স গার্ডার, বিভিন্ন ধরনের আছে, ছবিগুলোও সাথে সাথে দেয়া আছে দেখেন। এটা হচ্ছে সলিড ওয়েব গার্ডার, তারপরে হচ্ছে ট্রাস গার্ডার, তারপরে হচ্ছে এটা হচ্ছে বক্স গার্ডার, এটা হচ্ছে আবার প্লেট গার্ডার। প্লেট গার্ডার ব্রিজেস আর অ্যাডপ্টেড ফর simply supported spans less than 50 মিটার, এগুলার ক্ষেত্রে হচ্ছে 50 মিটার। বক্স গার্ডার and box girders for continuous span up to 250 মিটার, বক্স গার্ডারের ক্ষেত্রে up to 250 মিটার। and truss bridges are suitable for the span range of 30 মিটার to 375 মিটার। ট্রাস ব্রিজের ক্ষেত্রে সেটা হচ্ছে 30 মিটার থেকে 375 মিটার পর্যন্ত হয়। ক্যান্টিলিভার ব্রিজেস হ্যাভ বিন বিল্ট with success with main spans of 300 meter to 550 মিটার। এখানে বিভিন্ন টাইপের ট্রাসের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ট্রাস ইউজড ইন ব্রিজে যে টাইপের ট্রাস গুলা ইউজ করা হয় এগুলা দেয়া আছে, বিভিন্ন ধরনের নাম আছে। ট্রাসের প্যাটার্নের উপর বেস করে করা হয়। প্রেট, পার্কার, কে ট্রাস, হাউই, ক্যামেলব্যাক, ওয়ারেন, ফিঙ্ক, ডাবল ইন্টারসেকশন প্রেট, ওয়ারেন। তারপরে হচ্ছে বো স্ট্রিং, বাল্টিমোর, ডাবল ইন্টারসেকশন ওয়ারেন, ওয়াডেল্ড, এ ট্রাস, পেনসিলভানিয়া, লেটিস ট্রাস। আমাদের দেশে সম্ভবত যে প্রেট আর হাউই এই দুইটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। তারপরে আছে ওয়ারেন ট্রাস, তবে এই দুইটা বেশি দেখা যায়। একটা ট্রাসের কম্পোনেন্ট গুলা দেয়া আছে ট্রাস ব্রিজের ক্ষেত্রে। উপরের এই অংশটুকু হচ্ছে আপার কর্ড ট্রান্সভার্স ব্রেসিং, তারপরে হচ্ছে আপার কর্ড ব্রেসিং, এটা হচ্ছে আপার কর্ড ব্রেসিং, এটা ট্রান্সভার্স আপার কর্ড ব্রেসিং। এন্ড পোস্ট, এটা হচ্ছে আপার কর্ড, তারপরে হচ্ছে ভার্টিক্যাল মেম্বার, এগুলা হচ্ছে ভার্টিক্যাল মেম্বার। ডায়াগোনাল ওয়েব মেম্বার, এটা হচ্ছে ডায়াগোনাল ওয়েব মেম্বার। তারপরে হচ্ছে লোয়ার কর্ড, এই যে এটা হচ্ছে লোয়ার কর্ড। তারপরে হচ্ছে লোয়ার কর্ড ব্রেসিং, ওই যে এখানে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই অংশটুকু লোয়ার কর্ড ব্রেসিং। তারপরে হচ্ছে স্ট্রিঞ্জার, এটা হচ্ছে স্ট্রিঞ্জার। ওকে, এই ছবিগুলো এখানে আছে। তারপরে হচ্ছে রিজিড ফ্রেম ব্রিজ। In this type, the longitudinal girders are made structurally continuous with the vertical or inclined support member by means of moment carrying joints. Flexure with some axial force is the main forces in the members. In this type, rigid frame bridges are suitable in the span range of 25 to 200 meter. এগুলা হচ্ছে রিজিড ফ্রেম ব্রিজ, এগুলা হচ্ছে 25 মিটার থেকে 200 মিটার পর্যন্ত হতে পারে। তারপরে হচ্ছে আর্চ ব্রিজ আছে, এটা হচ্ছে 200 মিটার থেকে 500 মিটার পর্যন্ত হয়। The loads are transferred to the foundations by arches acting as the main structural element. Axial compression in arch rib is the main force combined with some bending. Arch bridges are competitive in span range of 200 meter to 500 meter. আর্চ ব্রিজ গুলা 200 থেকে 500 মিটার পর্যন্ত স্প্যান লেংথের হতে পারে। তারপরে হচ্ছে কেবল স্ট্রেট ব্রিজ আছে। কেবল স্ট্রেট ব্রিজ আর সাসপেনশন ব্রিজ দেখতে অনেকটা একই রকম লাগে। কেবল স্ট্রেট ব্রিজ, cables in the vertical or near vertical plane support the main longitudinal girders. These cables are hung from one or more tall towers and are usually anchored at the bottom to the girders. Cable stayed bridges are economical when the span is about 150 to 700 meter.
কেবল স্ট্রিট ব্রিজের কিছু লেআউটটা এখানে দেয়া আছে এবং এগুলা যদি আমরা 150 থেকে 700 মিটার স্প্যান লেংথের জন্য ইউজ করি তাহলে এগুলা ইকোনমিক্যাল। আর এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। দ্য ব্রিজ deck is suspended from cable stretched over the gap to be bridged anchored to the ground at the two ends and passing over tall towers erected at or near the two edges of the gap. Currently the suspension bridge is best solution for long span bridge. এই সাসপেনশন ব্রিজ কারেন্টলি সবচেয়ে বেশি ইউজ হয় লঙ্গার স্প্যান ব্রিজের ক্ষেত্রে। এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রাসের টাইপের উপর, ক্যারেজওয়ে এর উপর বেস করে, ডেক বা ক্যারেজওয়ে যেটা থাকে এটার উপর বেস করে কিছু ক্লাসিফিকেশন আছে। ডেক টাইপ ব্রিজ, দ্য ক্যারেজওয়ে রেস্টস on the top of the main load carrying members. In the deck type plate girder bridge, the roadway or railway is placed on the top of flange. In the deck type truss girder bridge, the roadway or railway is placed at the top of the top chord level. এই যে ছবিতে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ট্রাস, মেইন ফ্রেমটা নিচে এবং যে ইয়েটা যেটা থাকে, ক্যারেজওয়ে যেটা থাকে যেখান দিয়ে ভেহিকেলটা যায়, এটা হচ্ছে এটার উপরে সেট করা থাকবে, ঠিক এই জায়গায় সেট করা থাকে। এটা হচ্ছে ট্রাসের ক্ষেত্রে। আর যদি ইয়েটা হতো গার্ডার ব্রিজ হতো তাহলে যেটা ছিল গার্ডার ব্রিজে দেখানো ছিল এখানে, এই যে এইটার উপরে যদি সেট করা হয় সেই ক্ষেত্রে সেটা হবে যে ডেক টাইপ ব্রিজ। তারপরে হচ্ছে আরেকটা থ্রু টাইপ ব্রিজ। যদি দ্য ক্যারেজওয়ে রেস্ট এট দি বটম লেভেল, যদি বটম লেভেলে রেস্ট করে ক্যারেজওয়েটা যেখান দিয়ে ভেহিকেলটা যাবে এই লেভেলে যদি রেস্ট করে, মানে বটম কর্ড লেভেলে, তাহলে এটা হচ্ছে থ্রু টাইপ ট্রাস ব্রিজ। The carriageway rests at the bottom level of the main load carrying members. In the through type plate girder bridge, the roadway and railway is placed at the level of bottom flange. Bottom flange যেটা যে গার্ডার ব্রিজের তো টপ ফ্লেঞ্জ থাকে আর বটম ফ্লেঞ্জ থাকে, যদি বটম ফ্লেঞ্জে রেস্ট করা থাকে ক্যারেজওয়েটা তাহলে সেটা হচ্ছে থ্রু টাইপ ব্রিজ ফর গার্ডার প্লেট গার্ডার ব্রিজ। আর যদি ট্রাসের ক্ষেত্রে সেটা বটম কর্ডের মধ্যে রেস্ট করা থাকে টপ কর্ডের পরিবর্তে, তাহলে সেটা হচ্ছে থ্রু টাইপ ব্রিজ ট্রাসের ক্ষেত্রে, ট্রাস সাপোর্টের ক্ষেত্রে। তারপরে আরেকটা হচ্ছে মিডলে যদি থাকে সেই ক্ষেত্রে দ্য ডেক লাইস ইন বিটুইন দি টপ and the bottom of the main load carrying members. The bracing of the top flange or top cord under compression is not done and a part of the load carrying system project above the floor level. The lateral restraint in the system is obtained usually by U-frame action of the vertical and cross beam acting together. এইটার ক্ষেত্রে যেটা হয় সেমি থ্রু টাইপ মিডলের মধ্যে থাকে, ক্যারেজওয়ে এটা ট্রাসের মিডল যেটা অংশ থাকে সেই অংশের মধ্যে থাকতেছে। ওকে, এখন লোডস অন ব্রিজ, কি কি লোড কাজ করে? দ্য ফলোইং আর দ্য ভেরিয়াস লোডস টু বি কনসিডার্ড ফর দ্য পারপোজ অফ কম্পিউটিং স্ট্রেস হোয়ারএভার দে আর অ্যাপ্লিকেবল। এখানে কিছু কিছু লোড আমরা অলরেডি জানি, তিন চার ধরনের লোডের ব্যাখ্যা পরের পেজে দেয়া আছে। এর মধ্যে ডেড লোড, লাইভ লোড এগুলো সম্পর্কে অলরেডি আমরা জানি। ইম্প্যাক্ট লোডটা লঙ্গিটিউডিনাল ফোর্স, থার্মাল ফোর্স, উইন্ড লোড হচ্ছে ল্যাটারাল ফোর্স, সিসমিক লোড ল্যাটারাল ফোর্স, তারপরে হচ্ছে রেকিং force due to curvature, force on parapets, frictional resistance of expansion bearings, erection forces। এই কয়েকটা একটু ডিফারেন্ট টাইপের লোডিং এর ব্যাখ্যা এখানে দেয়া আছে। প্রথমটা হচ্ছে ইম্প্যাক্ট লোড। The impact load on bridge is due to sudden loads which are caused when the vehicle is moving on the bridge. ইম্প্যাক্ট লোডটা কখন হয়? যখন মুভিং ভেহিকেলটা এসে তার মুভিং অবস্থায়, স্পিডে থাকা অবস্থায় যখন ব্রিজের উপর উঠে তখন একটা লোড ইম্প্যাক্ট দেয়, ইম্প্যাক্ট একটা আসে ওই ফোর্সের মুভমেন্টের কারণে, সেটাই হচ্ছে তার ইম্প্যাক্ট লোড। দ্য ইম্প্যাক্ট লোড অন ব্রিজ ইজ ডিউ টু সাডেন লোডস which are caused when the vehicle is moving on the bridge. When the wheel is in movement, the live load will change periodically from one wheel to another. হুইলটা যখন মুভ করতেছে, মুভ করে করে যাচ্ছে, তখন একটা হুইলের পয়েন্ট থেকে আরেকটা হুইলের পয়েন্টে পিরিয়ডিক্যালি ফোর্সটা মুভ হচ্ছে, একটা রিদমের মাধ্যমে ফোর্সটা মুভ হচ্ছে। সো এই যে ফোর্সটা মুভ হয়ে যাচ্ছে এইটাকেই ইম্প্যাক্ট লোড বলা হয়। ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে ইম্প্যাক্ট লোডটা খুব ইম্পর্টেন্ট, এইটা মানে খুব সিরিয়াসলি কনসিডারেশনে এনে ব্রিজ ডিজাইন করা হয়। তারপরে হচ্ছে লঙ্গিটিউডিনাল ফোর্স হচ্ছে the longitudinal forces are caused by braking or accelerating of vehicle on the bridge. মুভিং ভেহিকেল যদি ব্রিজের উপর ব্রেক করে অথবা মানে এক্সিলারেশনটা বন্ধ করে ব্রিজের মধ্যে থামে বা হঠাৎ থামা অবস্থা থেকে হঠাৎ এক্সিলারেটেড হয়, তাহলে যে ফোর্সটা কাজ করে এটাকে লঙ্গিটিউডিনাল ফোর্স বলা হয়। When the vehicle stops suddenly or accelerates suddenly, it induces longitudinal forces on the bridge structure.
এটাই হঠাৎ করে যদি ভেহিকেল চলন্ত ভেহিকেল যদি হঠাৎ করে থেমে যায় ব্রিজের উপর অথবা হঠাৎ করে চালু হয় সেই ক্ষেত্রে যে ফোর্সটা লঙ্গিটিউডিনাল যে ফোর্সটা ডেভেলপ হয় ব্রিজের উপর সেটাকে লঙ্গিটিউডিনাল ফোর্স বলে। তারপরে হচ্ছে রেকিং ফোর্স। দিস ইজ এ ল্যাটারাল ফোর্স প্রডিউসড ডিউ টু দ্য ল্যাটারাল মুভমেন্ট অফ রোলিং স্টকস ইন রেলওয়ে ব্রিজ। এই ধরনের ফোর্স রেলওয়ে ব্রিজের মধ্যে হয়। যে ট্রেনটা যখন মুভ করে তখন লোকোমোটিভের পিছনে যে কম্পার্টমেন্ট গুলো আছে বা বগি যেগুলা থাকে ওগুলা দেখবেন এইভাবে এইভাবে দুলতে 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 যায়, এগুলো কিন্তু স্টিল থাকতেছে না, ফিক্সড বা একই ইয়েতে থাকতেছে না, হালকা দুলুনির মধ্যে থাকে। এই যে একটা ল্যাটারাল মুভমেন্ট হয় তার মুভ মানে তার স্ট্রেট চলার কারণে যে ল্যাটারাল মুভমেন্টটা হালকা মুভমেন্টটা হচ্ছে সেটাকেই বলতেছে রেকিং ফোর্স। তারপরে হচ্ছে ফোর্সেস ডিউ টু কার্ভেচার। when a track or traffic lane on a bridge is curved, allowance for centrifugal action of the moving load should be made in design the members of the bridge. ওকে, ব্রিজ যখন কার্ভ করা থাকে যেমন আমাদের বঙ্গবন্ধু যমুনা সেতু, এটা কিন্তু কার্ভ ব্রিজ, একটা জায়গায় গিয়ে এটা কার্ভ হয়ে গেছে। কার্ভের কারণে তার সেন্টার অফ গ্রেভিটির অ্যাকশন ফোর্সটা যখন মানে ভেহিকেলটা যখন চলতেছে গ্র্যাভিটেশনাল সেন্টারের কারণে এটাকে একটু ট্র্যাকটাকে একটু বাঁকায় দেয়া হয় ইয়েটা মুভ কার্ভের যে অংশটুকু ওইটাতে। সেইখানে যে মুভিং এর কারণে এবং কার্ভের কারণে যে ফোর্সটা ডেভেলপ করে ওইটা হচ্ছে ফোর্সেস ডিউ টু কার্ভেচার। আর আরেকটা হচ্ছে ইরেকশন ফোর্স। ইরেকশন স্ট্রেসেস আর ইনডিউসড বাই দ্য কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ডিউরিং দ্য ব্রিজ কনস্ট্রাকশন। যেমন হচ্ছে এখন এই যে পদ্মা ব্রিজের কাজ চলতেছে, ওই যে প্রতি কিছুদিন পর পর আমাদের স্প্যান লেংথটা যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি এত কিলোমিটার বা এতটুকু স্পেন বাড়ছে, তখন দেখবেন লার্জ ক্রেন ইউজ করে ফেব্রিকেটেড যে গার্ডার গুলা এনে সেট করা হচ্ছে, স্টিলের বড় 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 সেকশন গুলা সেট করা হচ্ছে, গার্ডার সেট করা হচ্ছে। যখন এই যে ফেব্রিকেশন প্রসেসটা চলতে থাকে বা ইরেকশন প্রসেসটা চলতে থাকে তখন এই ইকুইপমেন্টের মুভমেন্টের কারণে যেগুলা দিয়ে এই সেকশন গুলা তোলা হচ্ছে সেট করা হচ্ছে, ওই তোলার সময় ওই ইকুইপমেন্ট যেই ক্রেন গুলা আছে ওগুলার মুভমেন্টের কারণে যে ইরেকশন ফোর্স ডেভেলপ করে, এক ধরনের ফোর্স ডেভেলপ করে, ওইটা রেজিস্ট করার ক্যাপাসিটিটা ওই সেকশন গুলাতে থাকতে হবে। এগুলা হচ্ছে ইরেকশন ফোর্সেস। এই কয়েকটা ছিল একটু ডিফারেন্ট। আরেকটা দেখেন এখানে লিখা নাই, এখানে আছে ফোর্সেস অন প্যারাপেটস। ব্রিজের সাইডে যে ওয়াকওয়ে বা প্যারাপেট বা রেলিং গুলা থাকে এটার উপর যে লোড গুলা কাজ করে বা প্যারাপেটের উপর ওয়াকিং যে ফোর্স গুলা কাজ করে এগুলাও কনসিডারেশনে এনে ব্রিজের ডিজাইন করতে হয়। তো এইগুলা ছিল ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে যে লোড গুলা কাউন্ট করা হয় এগুলা। ওকে, এই ছিল আমাদের ব্রিজ ইন্ট্রোডাকশন টু ব্রিজের কিছু জিনিস, এবং এতটুকুই ছিল আপনাদের এই স্টিল স্ট্রাকচারের কোর্সের ফাইনাল। এতটুকু, এখন এইটার উপরেই সামনে আপনারা এক্সাম দিবেন। আর যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটা ক্রিয়েট করা আছে ওইটা কাইন্ডলি কমপ্লিট করে জমা দিয়ে দিবেন, টাইমটাও দেয়া আছে অ্যাসাইনমেন্টের। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? করলে জিজ্ঞেস করতে পারেন।